গেট দিয়ে বেরোনো মাত্রই চোখে পড়বে সরু একটা খাল, যেটা হচ্ছে আদি গঙ্গা। মানে আমাদের চিরপরিচিত হুগলি নদীর প্রধান ধারা কিন্তু এটাই, মানে সময়ের সাথে সাথে ক্ষীণ থেকে ক্ষীণতর হয়ে যাচ্ছে। আজকে মোটামুটি সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছি গড়িয়া থেকে। এখন যাচ্ছি সিএমআরআইতে, কারণ ওখানে বাঙ্কুর বাবার আর কি একটা ডাক্তার দেখানোর আছে, তো টেস্টও করতে বলেছে। সেগুলো দেখা যাক, ডাক্তারবাবু আরেকবার সাজেস্ট করুন, তারপর সেগুলো করানো হবে। তো যাই আগে। এখন যে পরিমাণ গরম, পুরো রাস্তায় এসি চালিয়ে যেতে হবে, কোনো উপায় নেই আর কি। রোদের ভালো তেজ। কালকে বিকেলবেলায় বৃষ্টি হয়েছে ঠিক কথা, কিন্তু আজকে আবারও গরমই লাগছে। আমার প্রাণের শহর কলকাতা, কি ভীষণ সত্যি এই কথাটা। চলেছি যেখানে, সেখানে ডিস্টেন্স তো মাত্র 8.6 কিলোমিটার, কিন্তু সময় দেখাচ্ছে 32 মিনিটস। রাস্তাতেও খুব একটা ভিড় তো এত সকালে কিছু নেই। তো এসে গেছে একটা পেট্রোল পাম্প। গড়িয়া মোড় ক্রস করে এসে এক জায়গায় দাঁড়ালাম আর কি, একটুখানি গাড়িতে তেল ভরতে হবে সেই কারণে। 2015-16 নাগাদ আমার মাইগ্রেনের জন্য ডাক্তার দেখাতে তো সিএমআরআইতে বহুবার যেতাম, কিন্তু তারপরে এখন অনেক দিন যাওয়া হয়নি, সেই কারণে নিয়মকানুন কিছুটা ভুলে গেছি। তো সকাল সকালই আমরা ওখানে আজকে পৌঁছে গেলাম, অথচ গিয়ে শুনছি যে ডাক্তারবাবু বসেন এখন মানে দুপুরের দিক থেকে। মানে আমাদের ডাক আসতে আসতে মোটামুটি কিন্তু রাত 10টা-11টা বেজে যাবে। তো সকালবেলায় এই আশাটা কিন্তু মানে পুরোপুরি বেকার হয়নি, কারণ একজনকে তো আসতেই হতো। এসে নামটা লিখিয়ে দিয়ে ফিস পেমেন্ট না করে গেলে আর কি কনফার্মই হতো না যে আমরা অ্যাটলিস্ট রাতের বেলায় আসবো ডাক্তারবাবুকে দেখাতে। নিয়ম অনুযায়ী নামটা এখন লিখিয়ে দিয়ে চলে যাচ্ছি, আবার রাতের বেলা ওই 9:30-10টা নাগাদ বাড়ি থেকে বেরোবো। ডাক্তার দেখাতে আসা হলো সকালবেলায়, কিন্তু অ্যাপয়েন্টমেন্ট পাওয়া গেছে রাত 11টার সময় প্রায়। তো সেই কারণে এখন আর আমরা বাড়ির দিকে যাচ্ছিলাম। তো আমি বললাম কাছের মধ্যে কোনো যদি জায়গা ঘুরে যাওয়া যায়, তো দেখা যাক, একটুখানি এগোই, আছে জায়গা, যদি যেতে পারি তারপর না হয় সেই জায়গার গল্প শোনাচ্ছি। সিএমআরআই থেকে জাস্ট 2-2.5 কিলোমিটার ডিস্টেন্সের মধ্যে রয়েছে আলিপুর জেল মিউজিয়াম। তো ওটাতেই চলে এলাম। বহুদিন ধরে আমার ইচ্ছে ছিল এই জায়গাটায় একটু আসার, কারণ অনেক ভিডিও দেখেছি এবং খুব মন ছুঁয়ে যেত ভিডিওগুলো দেখলে। তো আমি ভাবতামই যে এর পরের বার যখন কলকাতায় যাব তখন এই জায়গাটায় ঠিক ঘুরে আসব। আচ্ছা, এবারে এই মিউজিয়ামের টাইমিংটা একটুখানি বলে দিই। যে কোনো সোমবার তো ক্লোজ থাকে, আর মঙ্গল থেকে রবিবার সকাল 11টা থেকে 5:30 অবধি খোলা থাকে, তবে বিকেল 5টার সময় টিকিট দেওয়াটা বন্ধ হয়ে যায়। সন্ধ্যের দিকে কিন্তু লাইট অ্যান্ড সাউন্ডসেরও ব্যবস্থা রয়েছে, যার ফার্স্ট শো শুরু হয় সন্ধ্যে 6টায় আর সেকেন্ড শো চলে সন্ধ্যে 7টা থেকে। আমরা যেহেতু অনেকটাই সকাল সকাল চলে এসেছি, তো মিউজিয়াম ওপেন হতে তাই হাতে অনেকটাই সময় রয়ে গেছে। ভাবলাম যে এখানে কোনো রেস্টুরেন্ট থাকলে সেটাতে প্রথমে কিছু খাওয়া দাওয়া করে নিই, তারপরে সময় মতন না হয় মিউজিয়ামের দিকে এগোনো যাবে। আচ্ছা, যারা কলকাতাতেই থাকো অথচ এই জায়গাটা এখনো দেখা হয়নি, তাদেরকে বলি যে এটা হাজরা মোড়ের খুব কাছাকাছি। মানে মেট্রোতে করে যতীন দাস পার্কে গিয়ে নামো, সেখান থেকে একটু এগোলেই তো হাজরা মোড়। তো সেখান থেকে হেঁটে কি অটোতে জাস্ট 5-10 মিনিট লাগবে, হয়তো এই জায়গায় পৌঁছে যাবে। আর মেট্রো যদি নাও চড়ো, মানে শিয়ালদা স্টেশন বা হাওড়া স্টেশন থেকে আসতে চাও, তাহলেও বলবো ওই বাসে হাজরা মোড়ে চলে এসো, সেখান থেকে তো ওই তো বললাম খুবই কাছে এটা। তো যাই হোক, এখন আমরা রয়েছি রেস্টুরেন্টে, আর কাঁচের ভিতর দিয়ে দেখছি বাইরেটাকে। রেস্টুরেন্টের নাম হচ্ছে কফি হাউস। এখানে স্ন্যাক্স পাওয়া যায়, চা কফিও পাওয়া যায়, আর ভিতরটা এত সুন্দর করে সাজানো না, সেটাই কিছুক্ষণ ধরে আমি শুধু চোখ ঘুরিয়ে ঘুরিয়ে এদিক ওদিক দেখছি। মানে বাঙালিদের সেই ঐতিহ্যশালী বনেদিয়ানা সাথে আধুনিকতার ছাপ, এই জিনিসগুলো যেন একেবারে মিলেমিশে একাকার হয়ে গেছে এই জায়গাটাতে। স্ন্যাক্স অর্ডার দেওয়া হয়ে গেছে, তো এক্ষুনি চলে আসবে আশা করছি।
গল্প করতে করতেই ফিনিশ করে ফেললাম চিকেন পকোড়া আর এতগুলো ফ্রেঞ্চ ফ্রাইজ। তো মিউজিয়াম ওপেন হওয়ার কিন্তু টাইম অলরেডি হয়ে এসেছে, মানে 11টা বাজতে চলেছে, সেদিকেই এবার এগোবো। আচ্ছা, এবারে টিকিটের প্রাইসটা একটু বলে দিই। মানে মিউজিয়ামের ভিতরে প্রবেশ করতে গেলে প্রত্যেকেরই জন্য টিকিট লাগবে 30 টাকা করে। মানে 3 বছরের বেশি বয়স হলেই তার জন্য ফুল টিকিট কাটতে হবে। এই যে দরজাটা দেখতে পাচ্ছ, এটা দিয়েই তো ভিতরে ঢুকলাম। এখন ভিতরটা কিন্তু খুব সুন্দর সাজানো গোছানো, ওয়েল মেনটেন্ড একেবারে। তো জায়গাটা অনেকখানি বড়, অনেক কিছু দেখার রয়েছে, জানি না কতটা কি দেখতে পারবো, তাও এগোতে থাকি সামনে। সময়টা ছিল 1906 সাল। গোটা ভারতবর্ষে স্বাধীনতা আন্দোলনের জোয়ার বইছে তখন। ওই সময়েই আদিগঙ্গার পাড়ে 21 ফিটের উঁচু পাঁচিল ঘিরে ব্রিটিশরা তৈরি করেছিল এই আলিপুর সেন্ট্রাল জেল। তারপরে একের পর এক কিংবদন্তি স্বাধীনতা সংগ্রামীদের ঠিকানা হয়েছিল এই জেলেই। সেই সময়েই অনেক বীর বঙ্গসন্তান হাসি মুখেই ঝুলে পড়েছিলেন ফাঁসির দড়িতে, আর ইংরেজদের অকথ্য অত্যাচারে করেছিলেন তারা মৃত্যুবরণ। সেসব ইতিহাস কিন্তু আজও আমরা ভুলিনি, মানে ভারতবাসীদের অন্তরে আজও সেসব টাটকা রয়েছে একদম। কেমন করেই বা ভুলি যে স্বাধীনতা সংগ্রামীদের নিঃস্বার্থ বলিদানই এনে দিয়েছিল আমাদের দেশের স্বাধীনতা। সুন্দর করেই মেনশন করা রয়েছে যে কি কি দেখার জিনিস রয়েছে এবং কোন দিকে রয়েছে। এই জেল তো অনেক পুরনো, কিন্তু মিউজিয়াম অতটা পুরনো নয়। মানে ভারতের 75তম স্বাধীনতা দিবসে এই জেল পরিণত হয় মিউজিয়ামে। যত কয়েদি আর কি এই জেলে বন্দি ছিল তাদেরকে সরিয়ে নিয়ে যাওয়া হয় বারুইপুরের নতুন জেলে, আর কয়েকজনকে তো প্রেসিডেন্সি জেলেও রাখা হয়। তো লাল ইটের পাঁজরে লেখা রক্তক্ষয়ী সেই ইতিহাসকে উস্কে দিতেই আজকে স্বচক্ষে এই মিউজিয়াম পরিদর্শনে হাজির হয়ে গেলাম আমরা। এমন একটা জায়গায় এসে পৌঁছেছি যে মনের মধ্যে এখন চলছে শিহরণ জাগানো একটা অন্য রকমের অনুভূতি, মানে কি বলবো বুঝতে পারছি না। এই যে কক্ষগুলো দেখা যাচ্ছে, মানে মৃত্যুদণ্ডপ্রাপ্ত কয়েদি যারা ছিলেন তাদের আর কি ফাঁসি দেওয়ার আগের দিন রাতে এইগুলোতেই রাখা হতো। জিজ্ঞেস করা হতো তাদের শেষ ইচ্ছের কথা এবং পালনেরও হয়তো চেষ্টা করা হতো, গীতা পাঠ করানো হতো, আর পরের দিন সকালবেলা ওই ফাঁসির মঞ্চে তোলা হতো। তো ফাঁসি হয়ে যাওয়ার পরে নিয়ে আসা হতো তাদেরকে এই রুমে আর কি। এটা হচ্ছে পোস্টমর্টেম রুম। সামনেই রয়েছে ফাঁসির মঞ্চ, মানে একসাথে জোড়া ফাঁসিও দেয়া হতো সেখানে। তো আজকে দাঁড়িয়ে এগুলো হয়তো অনেক অতীত হয়ে গেছে, তবে একটা দগদগে স্মৃতি যেন মনের মধ্যে নাড়া দিয়ে যাচ্ছে। এই মঞ্চে 1908 সালে কানাইলাল দত্তের ফাঁসিটাই হচ্ছে প্রথম ফাঁসি, আর শেষ বলতে 2004 সালে ধনঞ্জয় চট্টোপাধ্যায়ের ফাঁসির পরে আর কোনো ফাঁসি কিন্তু হয়নি এখানে। ফাঁসির মঞ্চে শহীদদের নাম সব রয়েছে পরপর, কানাইলাল দত্ত, সত্যেন্দ্রনাথ বসু। মানে এই জায়গাটায় দাঁড়িয়ে না গা ছমছম করে উঠতে বাধ্য একদম। যখন কোনো কয়েদিকে ফাঁসি দেওয়া হতো সেই দৃশ্যটা মানে অন্যান্য কয়েদিদের ঘরের ভিতর থেকে পুরোটা দেখানো হতো, কারণ তারা যাতে শুধরে যায় আর কি, গোপন কোনো কথা থাকলে ফাঁস করে দেয় ব্রিটিশদের কাছে। মানে নিষ্ঠুরতাগুলো ভাবলেও না গায়ে রীতিমতো কাটা দিচ্ছে। সামনেই যে বিল্ডিংয়ের দিকে এগোচ্ছি আমরা, সেখানে রয়েছে নেতাজি সেল, ডক্টর বিধানচন্দ্র রায় সেল, চিত্তরঞ্জন দাসও এখানে ছিলেন, যতীন্দ্রমোহন সেনগুপ্ত এখানেই ছিলেন বন্দি। তালাগুলো দেখ, দরকার লাগতো না, এটা লাগিয়ে দিলেই তো হলো। ও তো হাত বাড়িয়ে এটাকে এরকম হাত পৌঁছে দেবে না। ডাক্তার বিধানচন্দ্র রায়ও কিছুদিন তো বন্দী ছিলেন এখানে, 5ই সেপ্টেম্বর 1930 থেকে 16ই জানুয়ারি 1931 পর্যন্ত। পশ্চিমবঙ্গের ভূতপূর্ব মুখ্যমন্ত্রী তার কক্ষ ছিল এটাই।
পাশের কক্ষটা আরও ভয়ঙ্কর। এটা হচ্ছে অন্ধকার সেল, মানে অন্ধকারে কয়েদিকে রেখে তাকে অত্যাচার করা হতো যাতে সে ভয় পেয়ে গিয়ে গোপন তথ্যগুলো বলে দিতে পারে আর কি। তো এই কক্ষগুলো কত যে মানে অত্যাচারের সাক্ষী হয়ে রয়েছে। একতলার কক্ষগুলো দেখলাম এই বিল্ডিংয়ের, তো দোতলায় উঠবো এবার। উপরটায় তো নেতাজির কক্ষ রয়েছে। 1930 সালে আর কি আইন অমান্য আন্দোলনের জন্য বন্দী হয়ে 8 মাস মতন নেতাজি এখানেই ছিলেন। আর এখানে থাকা অবস্থাতেই নেতাজি কলকাতা কর্পোরেশনের নির্বাচনেও দাঁড়িয়েছিলেন এবং জয়লাভও করেছিলেন। এই যে এটাই হচ্ছে তার কুঠুরি। তো এই কুঠুরিতে থেকেই তিনি কলকাতার মেয়র হন। ভিতরে থাকা অবস্থায় না বই পড়তেন, তারপর মেডিটেশন করতেন। একজন সিকিউরিটি পার্সন এসে দেখলাম যে মানে ফ্রেশ ফুল দিয়ে একটুখানি সম্মান প্রদর্শন করে গেলেন। তো ব্যাপারটা বেশ ভালো লাগলো। দেশবন্ধু চিত্তরঞ্জন দাস আলিপুর জেলে বন্দী ছিলেন 14 ফেব্রুয়ারি 1922 থেকে 9 আগস্ট 1922 পর্যন্ত। তো এটাই ছিল তার কক্ষ। যতীন্দ্রমোহন সেনগুপ্ত একবার নয় 2 বার বন্দী হয়েছিলেন এবং তার কক্ষ ছিল এটা। অনেকখানি হাঁটাহাঁটি করতে হচ্ছে। তো এই যে সামনে দেখা যাচ্ছে এটা লেখা আছে আর্ট স্টুডিও। তো আমরা যাব এখন নেহেরু সেলের দিকে। সামনের এই বিল্ডিংয়েই রয়েছে নেহেরু সেল, যেখানে জওহরলাল নেহেরু 17 ফেব্রুয়ারি 1934 থেকে 7 মে 1934 সাল অবধি বন্দী ছিলেন আর কি 80 দিনের জন্য। আর সেই সময় তার সঙ্গে দেখা করতে আসতেন তার কন্যা ইন্দিরা গান্ধী। এই যে তার মূর্তিও এখানে রাখা রয়েছে। মানে মাঝে মাঝেই আসতেন, প্রায় 15 দিন অন্তর আসতেন এবং 20 মিনিট ধরে জওহরলাল নেহেরুর সঙ্গে গল্পগুজব করতেন। এটাই ছিল জওহরলাল নেহেরুর কুঠুরি। তো আইন অমান্য আন্দোলনের জন্যই উনি বন্দী হয়েছিলেন আর কি। আরও বেশ কয়েকটা ছোট ছোট এরকমই সেল এখানে রয়েছে। হেঁটে ঘুরে দেখছি সবটাই, ছবিও তুলছি। তবে পুরোটা দিতে গেলে না ভিডিও এতটাই বড় হয়ে যাবে, আমারই অসুবিধা হবে। তো এই যে এখানটায় লেখা আছে ওল্ড গোডাউন, মানে গুদাম ঘর, তার সাথে লাইব্রেরি, সেমিনার হল সবগুলোই এখানে। তো দরজা বন্ধ ছিল। আজকে কিন্তু রোদের তেজ প্রচণ্ড, অবস্থা খারাপ হয়ে যাচ্ছে হেঁটে হেঁটে। তো শীতকালে এলে বোধহয় ভালো হবে বেশি, কারণ তখন তো আর গরমটা থাকছে না। রীতিমতো গায়ে কাটা দেবে এই জায়গা দিয়ে হাঁটা চলা করলে আর কি আর বলবো। অসাধারণ একটা জায়গা। ঢুকছি এখন আমরা পুলিশ মিউজিয়ামের মধ্যে। আসলে পুরো জায়গাটা এতটাই বড় না, অনেকক্ষণ টাইম লাগে কিন্তু দেখতে। মানে পুরো একটা দিন দিতে পারলে সময় ভালো হয়। মিনিমাম টুকুনি কভার আপ করতেও 3-4 ঘন্টা সময় তো লেগেই যাবে। এখানটায় লেখা রয়েছে ঢাকা ষড়যন্ত্র মামলা, মানে ওই মামলায় দোষী সাব্যস্ত যারা হয়েছিল তাদের থেকে যা যা জিনিসপত্র পাওয়া গেছে সেইগুলোই এখানে আর কি রাখা রয়েছে। পুরো জায়গাটায় কত যে গাছপালা রয়েছে কি বলবো। পরিবেশটা বেশ সুন্দর, কিন্তু ভয়ঙ্কর জিনিসের সব সাক্ষী এ জায়গা। এটা হচ্ছে ধুলদিয়া ডাকাতি মামলা। তো এই মামলায় বোধহয় আটক করা জিনিসপত্র, এই যে বন্দুক টন্দুক সব রাখা রয়েছে দেখছি। সুন্দরভাবে মানে প্রিজার্ভ করা হয়েছে জিনিসগুলোকে, সব কাঁচের বাক্সের মধ্যে করে সজ্জিত করে রাখা রয়েছে। মানে সবাই যাতে দেখতে পায় সেই ব্যবস্থাটুকুনি করে দিয়েছে, এই জন্য কর্তৃপক্ষকে অনেক ধন্যবাদ। একই রকমের অনেকগুলো রুমই ওই বিল্ডিংয়ে ছিল, তবে সবগুলো আর দেখাতে পারলাম না, কারণ হচ্ছে ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে। এটা একটা ওয়াচ টাওয়ার। এটা একদম সেন্ট্রাল পজিশনে রাখা হয়েছে যাতে আশপাশটা সবটা নজরদারি করা যায়। তো এটার নাম দিয়েছে তেপান্তরের বন্দি জীবন। মনে হয় যে আন্দামানে সেলুলার জেলের কথাই বোঝাতে চাওয়া হয়েছে এখানে। এটা হচ্ছে কাজী নজরুল সেল। তো এটার ভিতরে আর ঢুকছি না, মনে হয় বন্ধ আছে দূর থেকে দেখে যেটা মনে হচ্ছে। তার চেয়ে বরং পাশেই রয়েছে ঐতিহাসিক কারাকক্ষ। তো ওখান থেকে ঘুরে আসি একটু। এই জন্যই বোধহয় এই কারাকক্ষকে ঐতিহাসিক বলা হচ্ছে। মানে
একদমই অবিকৃত অবস্থায় এটা রয়েছে, মানে পুরনো দিনের সেই ফিলিংসটা যাতে আমরা যখন দেখবো এটা যাতে আমাদের মনের মধ্যেও কিছুটা টাচ করে যায়, সেই জন্যই হয়তো এই প্রচেষ্টা। তো এটা হচ্ছে 4 নম্বর ওয়ার্ড। আমি দেখাচ্ছি ভিতরে ঢুকে কীরকম ঠিক ফিলিংসটা হচ্ছে। অন্ধকার ঘর, সব কয়েদিরা যেন বন্দি অবস্থায় রয়েছে, তো কাজ করছে কিছু না কিছু সবাই। বিছানা সব পাতা রয়েছে, কেউ বসে আছে, কেউ দাঁড়িয়ে আছে, আর কারা যেন কথা বলছে মনে হবে সমানে। বিছানার পাশে একটা জলের কুঁজো রাখা রয়েছে, আর একটা খাটেও কিন্তু কোনো গদি ঠদি ঠিকভাবে নেই। দেয়ালও একদম প্লাস্টার সেই খসে গেলে যেরকম হয় সেই অবস্থা। মানে শোচনীয় একটা পরিস্থিতির মধ্যে কয়েদিরা যে জীবন কাটাতো এই জায়গাটায় বোঝাই যাচ্ছে। কেউ একটা সমানে কথা বলছে বলছিলাম না, সেটা এতক্ষণে বুঝতে পেরেছি আর কি। বলছে যে চা হয়ে গেছে, মানে চা খাওয়ার জন্য বাকিদের ডাকা হচ্ছে, এরকম একটা কিছু। আসলে খাওয়ার দাওয়ার চা এসব কিছুতেই এরা পেতো না কয়েদিরা আর কি। খুবই শোচনীয় পরিস্থিতিতে জীবন কাটতো এদের। রীতিমতো গা ছমছমে একটা মানে ভয় ভয় ভাব লাগবে এই জায়গাটা এলে। খাবার দাবার চা জল কোনো কিছুই আর কি ঠিকঠাক এদের বোধহয় সময় মতো দেওয়া হতো না। দিনে একবার দেওয়া হতো কি দেওয়া হতো না তাও জানি না। মানে ভীষণই একটা কঠিন পরিস্থিতি। এইসব কয়েদিদের দোষ হচ্ছে একটাই, তারা দেশের স্বাধীনতা চাইছে, দেশের জন্য লড়ছে আর কি। আজকালকার দিনে আমি জানি না কোনো ছেলেপিলে এরকমভাবে নিঃস্বার্থভাবে এইভাবে এগিয়ে আসবে কিনা দেশের জন্য, অথবা তাদের বাবা মারাও তাদেরকে এগোতে দেবে কিনা। রীতিমতো গায়ে আর কি কাঁটা দিয়ে দেবে এরকম এই ঘরটা। মানে পরিবেশটাই এরকম না, এত এমন লাগছে কি বলবো, মানে এক্সপ্লেনও করতে পারবো না ঠিকভাবে। অদ্ভুত একটা ফিলিংস হচ্ছে। অন্যান্য যতগুলো বিল্ডিং আছে, মিউজিয়াম যখন তৈরি হয়েছে সেগুলোকে রং ঠং করে সুন্দর করা হয়েছে, এটা একদম একই অবস্থায় রয়ে গেছে। মানে মেঝেতে যে ফাটলটা রয়েছে সেটা এখনও রয়েছে, দেওয়ালে যে জায়গাটায় প্লাস্টার খসা সেটা এখনও রয়েছে, মানে একেবারেই অবিকৃত সত্যি। দেশাত্মবোধক গান বাজছে মাইকে সমানেই, কানে আসতে থাকবে সেটা। টুকটাক অনেক জিনিস রয়েছে দেখার মতন, একটা যেমন প্রদর্শনী কক্ষও রয়েছে, তো সেখানে অলরেডি একটা শো চলছে, একবার জাস্ট উকি মেরে দেখে নিলাম। এবারে যে বিল্ডিংটার সামনে চলে এসেছি এটা ছিল আলিপুর জেলের হাসপাতাল। এখন আর দেখলে চিনতেই পারা যাবে না। তো পুরো জায়গাটা হচ্ছে ভীষণই ওয়েল মেনটেন্ড, এবং সবকটা বিল্ডিংই হাসপাতালের অংশ ছিল বোধহয়। তো খুবই সুন্দর লাগছে দেখতে, গার্ডেনটাও এত সুন্দর করে করা না কি বলবো। কি সুন্দর রং বেরঙের সব ফুলগুলো ফুটে আছে, দেখতে ভারী সুন্দর লাগছে। দু চারটে সিঁড়ি ভেঙে উপরে উঠেই যেটা চোখে পড়লো প্রথমেই, যে অ্যাওয়ার্ডস অ্যান্ড রেকগনিশন রিসিভড বাই গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। তো সুন্দরভাবে সব কিছু সাজানো রয়েছে, চট করে একবার জাস্ট চোখ বুলিয়ে নেওয়া। এই রুমটায় সবচেয়ে বেশি মজা লাগছিল যেখানে এসি চলছে। আসলে বাইরেটায় এতক্ষণ ধরে গরমের মধ্যে হাঁটাহাঁটি করেছি, তো বেশ আরাম লাগছিল এখানে এসে। এটা কি সুন্দর দেখতে, ওয়াটার অ্যাওয়ার্ডস বলছে। আর এই রুমটাতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা কবিতার বইগুলো সাজিয়ে রাখা রয়েছে শেলফের মধ্যে। এরপরে রুম নাম্বার 101, এটা হচ্ছে সব কিছুই এখানে নেতাজি সুভাষচন্দ্রের উপরে রয়েছে আর কি।
বাইরে যে পরিমাণ গরম, এই ভিতরের রুমগুলোতে দেখছি যে এসি রয়েছে, তো মানে কিছুটা আরাম লাগছে, নয়তো বাইরেটায় না ঝলসে যাচ্ছিলাম পুরো গরমের চোটে। আজকে কিন্তু ওয়েদার রিপোর্টে বৃষ্টি ছিল, কী হলো কে জানে, এক ফোঁটাও বৃষ্টি এখনো অবধি তো হয়নি। এখানে একটা পিস্তল রাখা রয়েছে, এটা আর কি দীনেশ গুপ্তর ব্যবহৃত পিস্তলের আদলে তৈরি করা। তো আবার সিঁড়ি ভেঙে উপরে উঠছি আর কি, উপরটাতে কি আছে দেখবো বলে। উপরের রুমটা পুরোপুরি হচ্ছে ঋষি অরবিন্দ ঘোষের জন্য রাখা। এই রুমটাতে আমাকে একটু ঢুকতেই হলো, কারণ হচ্ছে আমাদের দুজনেরই হচ্ছে জন্মদিন 15ই আগস্ট। একজন স্বনামধন্য ব্যক্তি আর একজন একেবারে নগণ্য ব্যক্তি আর কি। এবার এই সামনের রুমটাতে ঢুকবো, এটা হচ্ছে রুম নাম্বার 201। এটাতে মেনলি দেখানো হয়েছে যে ভারতের মুক্তি সংগ্রামে বাংলার অবদান। সুন্দর জিনিসগুলো দেখতে সবকটাই ভালো লাগবে, তবে অনেকখানি হাঁটাহাঁটির পরে না একটুখানি ক্লান্ত হয়ে গেছি, তো সেই কারণে খুব একটা ধৈর্য কুলোচ্ছে না এখন আর, কিন্তু তাও মানে ছেড়েও যেতে ইচ্ছে করছে না কিন্তু জিনিসটাকে। অনেকক্ষণ সময় এখানে কাটালাম আর এসির মধ্যে বেশ আরাম লাগছিল বললামই তো। এখন আবার গরমের মধ্যে হাঁটা শুরু করি, অনেকটা হেঁটেই আবার সেই মেন গেট অবধি পৌঁছতে হবে। খুব ভালো হয় ভিতরে যদি একটা চা কফির দোকান দেখতে পাই, তো সেখান থেকে 1 কাপ করে চা খেয়ে নিলেও কিন্তু অনেকখানি এনার্জি পেয়ে যাব। ওই সামনে ছাতার তলায় একটা ছোট্ট মতন দোকান তো দেখতে পেয়েছি, দেখা যাক কি পাওয়া যায়। চা না পাওয়া গেলেও মানে জুস টাইপের হলেও চলবে, কোল্ড ড্রিঙ্কস দিলে তাই খেয়ে নেবো এখন। দোকানের সামনে দেখতে পাচ্ছি ডিসপ্লে বোর্ড রয়েছে, যাতে মানে একদম পরপর সুন্দরভাবে লেখা রয়েছে কি কি পাওয়া যায় দোকানে। তবে দোকানের মালিক সাজেস্ট করলেন জুস খেতে, কারণ হচ্ছে ওনার তৈরি নাকি স্পেশাল একটা জুস রয়েছে, দারুণ সুন্দর খেতে। সত্যিই জুসটা কিন্তু সেদিন ভীষণ সুন্দর ছিল, আমের তৈরি এটা অ্যাকচুয়ালি। 21 ফুট উঁচু সেই পাঁচিলের পাশ দিয়ে হাঁটতে হাঁটতে এবার ফেরার ব্যবস্থা করি। বেশ ভালো লাগলো আজকে জায়গাটাতে এসে, তবে মন ভারাক্রান্ত হয়ে যায় এরকম জায়গায় এলে। মানে কি অবস্থার মধ্যে দিয়ে যে এখানকার যে মানুষগুলো ছিল তারা মানে পাস করেছে, সেগুলো ভাবতেও গায়ে কাটা দেয় আর কি রীতিমতো। তারা কষ্ট করেছিল বলেই আর কি আমরা আজকে এত মানে শান্তিতে আছি বোধহয়। এই দিকটায় রোদ্দুর আর এখানটায় ছায়া বলে এই জায়গাটার মধ্যে দিয়ে যাচ্ছি। রোদের মধ্যে যেতেই পাচ্ছি না, মাথা ধরে যাবে। আর এই তো মানে চিপকে গেছে কিরকম একটা। ভীষণই ওয়েল মেনটেন্ড একটা জায়গা, এত পরিষ্কার পরিচ্ছন্নভাবে আর কি। মিউজিয়াম এরকমই হয়, তাহলেও বেশ ভালো লাগলো এটা। অনেক ইতিহাস, অনেক কিছু রয়েছে, কতটা আমরা জানি, আবার অনেকটা আমরা জেনেও ভুলে গেছি এরকমও রয়েছে। কিন্তু সেগুলো আবার আর কি, আবার যেই দেখতে পেলাম চোখের সামনে জিনিসগুলো, আবার একটুখানি মানে স্মৃতিচারণ হয়ে গেল। এখান থেকেই আজকের ঘোরাঘুরি শুরু করেছিলাম, আবার এখানে এসে শেষ করলাম। এবার বেরিয়ে যাব, গাড়িতে গিয়ে বসবো, তারপর তো মানে বাড়ির দিকে এগিয়ে যাব।